জার্নাল বিয়ারিং এ দুইটা পার্ট থাকে। উপরের পার্টটাকে বলা হয় বিয়ারিং বা ওইটা অনেক সময় দেখবা যে ওইটা কেসিং বা বিয়ারিং কুশন বা হাউজিং। তো এইখানে কি করা হয়? আমরা যেহেতু আগের বিয়ারিং রোলার বিয়ারিং এ দেখছিলাম যে এখানে রোলিং এলিমেন্ট ইউজ করা হয়। এই জার্নাল বিয়ারিং এ ওভাবে কোনো রোলিং এলিমেন্ট ইউজ করা হয় না। এখানে জাস্ট উপরে একটা হাউজিং থাকে। ধরো এই বিয়ারিংটা যেখানে আমরা ফিট করব, ওই জিনিসটাই রোলিং এলিমেন্ট হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল আমরা একটা জার্নাল বিয়ারিং একটা শাফটের উপর ফিট করতেছি। তো এখানে শাফটটা কি রোটেটিং মেম্বার? তো এই রোটেটিং মেম্বারটাই বিয়ারিং এ বলতে গেলে রোলিং এলিমেন্ট বা স্লাইডিং মোশনটা ক্রিয়েট করে আরকি। তো এইখানে যেটা কি করা হয় যে উপরে একটা হাউজিং থাকে। এই হাউজিং এর মধ্যেই আমরা শাফটটাকে প্লেস করে ফেলি। বা এই শাফটটা এই বিয়ারিং দিয়েই পাস করে। তো শাফটের যত সাইজ হবে বিয়ারিং এর সাইজটা কি হবে? তার চেয়ে কি হওয়া লাগবে? অবভিয়াসলি বড় হওয়া লাগবে, নাইলে তো এখানে শাফটটা এখানে মিট করবে না। আর উপরে থাকে একটা অয়েল ইনলেট জার্নাল বিয়ারিং এর উপরে। সো এই অয়েল ইনলেট দিয়ে কি পাস করা হয়? লুব্রিকেশন অয়েল। লুব্রিকেট। হ্যাঁ, এখান থেকে আমরা লুব্রিক্যান্ট পাস করি আরকি। তো এইখানে আমাদের কিছু জিনিসগুলো এনালাইসিস করা লাগে। ধরো এখন পর্যন্ত আমরা মেশিন ডিজাইনে যে টপিক নিয়ে আলোচনা করছি আরকি, সবসময় দেখছিলাম যে আমরা মেকানিক্স বা স্ট্যাটিক্স, ডায়নামিক্স এন্ড সলিড মেকানিক্স বা মেটালার্জি এই জিনিসগুলোই লেখছিল, তাই না? জি স্যার। বাট এটার ক্ষেত্রে আমাদের ধরো ফ্লুইড মেকানিক্স এর কিছু নলেজ লাগবে আর হিট ট্রান্সফারের কিছু নলেজ লাগবে আরকি। ধরো এটা আগের টপিকের সাথে কোনো মিল নাই আরকি। এখানে নতুন করে ধরো ফ্লুইড মেকানিক্স এর কেন জিনিস লাগবে বলো তো? স্যার লুব্রিক্যান্ট আছে তাই। লুব্রিকেশনের যে প্রপার্টিজ গুলা অ্যানালাইসিস করার জন্য। এক্সাক্টলি। ধরো মেইন একটা প্রপার্টি ছিল ভিসকোসিটি। তো ভিসকোসিটি এনালাইসিস করতে গেলে আমাদের কি করা লাগবে? ওই যে নিউটনিয়ান ফ্লুইড বা নন নিউটনিয়ান ফ্লুইড এর ক্ষেত্রে আমরা কি করতাম? ওই যে ভিসকোসিটির একটা ইকুয়েশন ছিল। তারপর এই জিনিসগুলো করে এনালাইসিস করে আমরা ভিসকোসিটি বের করছি। তারপর ভিসকোসিটির সাথে আবার টেম্পারেচারের একটা রিলেশন আছে। তো এই জিনিসগুলো সবগুলো তোমরা ফ্লুইড মেকানিক্সে পড়ে আসছো। তো আমরা এই জিনিসগুলো দেখবা যে ম্যাথ করতে গেলে আবার ওই কনসেপ্টগুলো আবার লাগতেছে। তো যেটা আরকি জার্নাল বিয়ারিং এর ক্ষেত্রে তো লুব্রিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে দেখো যে কাজটা হইতেছে যে এখানে তো এটা জার্নাল বা শাফট আরকি। আর উপরে হাউজিং বা টোটালকে বলা হয় বিয়ারিং। মাঝখানে আমরা লুব্রিক্যান্টটা পাস করতেছি। তো লুব্রিক্যান্টটার কাজটা কি? কি এখানে লুব্রিক্যান্টটা এই যে মেটাল টু মেটাল ডিরেক্ট কনট্যাক্টটাকে এভয়েড করার জন্য মাঝখানে একটা থিন ফিল্ম ক্রিয়েট করে। যাতে এই মেটাল টু মেটাল ডিরেক্টলি কনট্যাক্টে না আসে। তো এইখানে দেখবে যে টাইপস অফ লুব্রিকেশন তোমাদের বইয়ে খেয়াল করলে দেখবে যে lubrications can be of 5 types: hydrodynamic, hydrostatic, elastohydrodynamic, boundary and solid film. তো আমাদের জার্নাল বেয়ারিং এ মেইনলি আমরা যে টাইপের লুব্রিকেশন নিয়ে কাজ করব, দিস ইজ হাইড্রোডাইনামিক লুব্রিকেশন। এন্ড হাইড্রোস্ট্যাটিকটা আমাদের এখানে নাই, জাস্ট নামটা জেনে রাখলে ভালো। আর ইলাস্টো হাইড্রোডাইনামিকও এখানে দরকার নাই। বাউন্ডারি টাইপস লুব্রিকেশনও ইম্পর্টেন্ট, কারণ একটা সময় হাইড্রোডাইনামিক লুব্রিকেশনটা কনভার্ট হয়ে বাউন্ডারি লুব্রিকেশনে চলে আসে। আর সলিড ফিল্ম আমরা যদি যে লুব্রিকেন্ট গুলো আছে, কিছু টাইপের লুব্রিকেন্ট আছে যেগুলা সাবস্টেন্স টোটালি সলিড। এখানে ধরো লুব্রিকেন্টটা আমরা কি ইউজ করতেছি? অয়েল, হুইচ ইজ ফ্লুইড। বাট অনেক সময় অনেক টাইপের লুব্রিকেন্ট আছে দেখবা যে যেগুলোকে বলা হয় সলিড লুব্রিকেন্ট। ফর এক্সাম্পল গ্রাফাইট বা অনেকগুলো ম্যাটেরিয়াল থাকতে পারে আর কি। তো হাইড্রোডাইনামিক লুব্রিকেশনটা কি? কি মনে হয়? এটা নাম শুনে কি ডিফাইন করো বলো তো? স্যার লিকুইড লুব্রিক্যান্ট থাকবে। হ্যাঁ, লিকুইড লুব্রিক্যান্ট থাকবে। আর ওই লিকুইড লুব্রিক্যান্টটা মেটাল টু মেটাল সারফেসে ডাইরেক্ট কন্ট্যাক্টে না আসে, ওইখানে একটা লিকুইডের থিক একটা ফিল্ম থাকবে। জাস্ট ওইটাই হাইড্রোডাইনামিক lubrication. যে hydrodynamic means that the load carrying surface of the bearing are separated by relatively thick film of lubricant so as to prevent metal to metal contact. তো এইখানে একটা জিনিস আর কি খেয়াল করবা, এই যে হাইড্রোডাইনামিক লুব্রিকেশনে এক্সটার্নালি কোনো লুব্রিক্যান্টের উপর প্রেসার অ্যাপ্লাই করা হয় না। কি হয় না?
এক্সটার্নালি কোনো প্রেসার অ্যাপ্লাই করা হয় মানে এই যে আমরা লুব্রিকেন্ট যেটাকে পাস করতেছি এটা কোনো প্রেসারাইজড লুব্রিকেন্ট বা এখানে ধরো পাম্প ফিট করে এটা পাস করতেছি না এটা জাস্ট নরমালি ফ্লো হইতেছে বাট হাইড্রোস্ট্যাটিকের লুব্রিকেন্টে এই জাস্ট একটা ডিফারেন্স আছে যে এখানে আমরা লুব্রিকেন্টটা প্রেসারাইজড করে তারপর জিনিসটাকে পাস করে দিই আর কি যে আমাদের বিয়ারিং লোডিং এরিয়ার উপরে যে যেখানে আমাদের ধরো কন্ট্যাক্ট এরিয়া আছে ওইখানের উপরে কি করে আমরা হাই প্রেসারাইজড থিক ফিল্ম অফ লুব্রিকেন্ট পাস করে ফেলি তো আমরা যেই জার্নাল বিয়ারিং যেগুলো ডিজাইন করবো এখানে আমরা মেইনলি হাইড্রোডাইনামিক লুব্রিকেশন ইউজ করে করবো আর কি তো হাইড্রোডাইনামিক লুব্রিকেশনের আরেকটা নাম ফুল ফিল্ম অর ফ্লুইড লুব্রিকেশন তো ডিফারেন্ট নাম থাকতে পারে তো আমাদের মেইনলি কি থাকবে টার্গেট থাকবে হাইড্রোডাইনামিক লুব্রিকেশনের উপর ফোকাস করা আর যেটা বললাম যে হাইড্রোডাইনামিক লুব্রিকেশনটা অনেক সময় বাউন্ডারি লুব্রিকেশন কনভার্ট হয়ে যায় আর এখানে আরেকটা পার্ট দেখো যে ইলাস্ট্রো হাইড্রোডাইনামিক এই জিনিসগুলো ধরো ওই যে গিয়ারের ক্ষেত্রে যে লুব্রিকেশন গুলো ইউজ করা হয় আর কি তো এটার ডেসক্রিপশন দেখবা যে তোমরা বইয়ে আছে কেউ চাইলে পড়তে পারো বাট 5টা ডেসক্রিপশন বইয়ে আছে তো আসলে আমাদের যে টপিক গুলো যে দরকার এই জিনিসটার উপর ফোকাস করবো আমাদের সলিড ফিল্মও লাগবে না আর কি তো বাউন্ডারি লুব্রিকেশনটাই হলো যে হাইড্রোডাইনামিক লুব্রিকেশন বলছিলাম যে আমরা ফ্লুইড যে লেয়ারটা আছে উইচ ইজ এ থিক ফিল্ম অফ লুব্রিকেন্ট সো অনেক সময় ইউজ করতে করতে কি হয় যে আমাদের যদি ইনসাফিসিয়েন্ট সারফেস এরিয়া থাকে বা হুট করে দেখা যায় ভেলোসিটি ড্রপ হইতেছে বা আমরা যে লুব্রিকেন্টটা পাস করতেছে ওইটা লিক হয় লুব্রিকেন্টের কোয়ান্টিটিটা কমে যাচ্ছে বা এখানে তো বিয়ারিংটা একটা লোড ক্যারি করতেছে তো একটা সময় যে স্পেসিফাইড লিমিটের চেয়ে আমরা লোডটা বাড়ায় দিলাম আর ফাইনালি ধরো এখানে লুব্রিকেন্টের কাজ তো ফ্রিকশন রিডিউস করা বাট আলটিমেটলি এখানে তো কি কিছু তো ফ্রিকশন থাকতেছে তাই না তো এখানে একটা টেম্পারেচার রাইজ হবে তো টেম্পারেচার রাইজ হলে এখানে নর্মালি টেম্পারেচার রাইজ causes a decrease in viscosity we all know that তো এই জিনিসটা এই কিছু ফ্যাক্টরের জন্য এই যে থিক ফিল্মের বিল্ড আপটা প্রিভেন্ট করে ফেলে এই জিনিসগুলো আর কি তো তখন এই লুব্রিকেন্টের ফিল্মটা ঠিক থাকে না ওইটা খুবই থিন একটা লেয়ার হয়ে যায় which can be several molecular dimension in thickness ধরো প্রথমে অনেক থিক ছিল তারপর ওইটা ধরো ডিফারেন্ট প্রসেসের কারণে ওইটা থিক ফিল্ম না হয়ে খুবই থিন এন্ড পাতলা হয়ে গেছে তো তখন আর এটা ফুল ফিল্ম লুব্রিকেশনের ক্যারেক্টারিস্টিক শো করেন তখন যেটা শো করে যে আমরা যখন পড়ছিলাম না বাউন্ডারি লেয়ার থিওরি ফ্লুইড মেকানিক্সে জি স্যার যে একেবারে বাউন্ডারি সারফেসের কাছে যে ভিসকোসিটির যে এফেক্ট তখন এই জিনিসটা টোটালি একেবারে বাউন্ডারি লেয়ার থিওরি বা তখন একটা হাইড্রোডাইনামিক রিজন থেকে একটা বাউন্ডারি লুব্রিকেশন একটা ট্রান্সফার হয়ে যায় আর কি তো এই টাইপের লুব্রিকেশনকে বলা হয় বাউন্ডারি লুব্রিকেশন তখন ধরো আমাদের অ্যানালাইসিসটা অন্যরকম হয়ে যায় আর কি তখন যখন নর্মাল এইভাবে অ্যানালাইসিস করতাম তখন আমরা এইভাবে করতে পারবো না এখানে আবার আমাদের ডিফারেন্ট অ্যানালাইসিস করে ডিফারেন্ট অ্যাপ্রোচ করে ম্যাথগুলো সলভ করে লাগে আর কি তো এই যে জার্নাল লুব্রিকেশনের ক্ষেত্রে কিছু জিনিস আছে বা কিছু কনসেপ্ট আছে দেখবা যে কিছু বেসিক ইকুয়েশন পেট্রোস ইকুয়েশন ওই ইকুয়েশন যখন কি করা হয় ডিরাইভ করা হয় তখন কিছু অ্যাজাম্পশনস করে নেওয়া হয় যে আমরা যে লুব্রিকেশনটা ইউজ করছি ওটা টোটালি হাইড্রোডাইনামিক লুব্রিকেশন বাট রিয়েল লাইফে দেখবা যে অনেক সময় এইসব ফ্যাক্টরস এর কারণে জিনিসটা টোটালি হাইড্রোডাইনামিক লুব্রিকেশন না হয় এটা বাউন্ডারি লুব্রিকেশন হয়ে যাচ্ছে তখন আবার কিছু প্রবলেম অ্যারাইজ করে তো জিনিসগুলো আমরা ডিসকাস করব তো এই পর্যন্ত তো সবার ক্লিয়ার হয়েছে স্যার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ শিওর স্যার বাউন্ডারি টাইপ অথবা হাইড্রোডাইনামিক্স এটাতে কি বাউন্ডারি লেয়ার ক্রিয়েট হবে না বা ভেলোসিটি একেবারে জিরো এরকম কোনো রিজন কি থাকবে হ্যাঁ কন্টাক্ট সারফেসে তো তোমার নো স্লিপ কন্ডিশন থাকবেই স্যার এটা কি দুইটার ক্ষেত্রে নাকি যে কোনো দুইটার ক্ষেত্রেই থাকবে কারণ এটা তো ফ্লুইড সলিড কন্টাক্টে তাই না জি স্যার এটা অ্যাকচুয়ালি ভেলোসিটি জিরো হবে না নরমালি ধরো কন্টাক্ট সারফেসের যে ভেলোসিটি ওই ভেলোসিটিতেই থাকবে বুঝছো জি স্যার কারণ তো জার্নাল তো রোটেট করতেছে কন্টিনিউয়াসলি জি স্যার তো এরপর যেটা ইকুয়েশন যেটা আমরা ভিসকোসিটি এটা নিয়ে ডিসকাস করার কিছু নাই এটা আমরা অনেক পড়ছি হোয়াট ইউ মিন বাই ভিসকোসিটি তো ভিসকোসিটি আমরা তো দেখছি যে রেজিস্ট্যান্স টু দ্য লেয়ার্স অফ ফ্লুইড মোশন তাই না ওই প্রপার্টিটাই ভিসকোসিটি ছিল তো ভিসকোসিটি যেমন এই ইকুয়েশনটা তো আমরা জানি তাই না জি স্যার দেখছো ইকুয়েশনটা যেমন sir. যে একটা ফ্লুইডের উপরের লেয়ারে যদি আমরা একটা স্ট্রেস অ্যাপ্লাই করি বা Yes, sir. ফোর্স অ্যাপ্লাই করি ওইটা যদি এটা ডিসটেন্স
এইচ হয়, তারপর এটার যদি ভেলোসিটি থাকে ইউ, তাহলে এই যে স্ট্রেস আর ভেলোসিটি গ্রেডিয়েন্টের মধ্যে রিলেশন ছিল প্রপোর্শনাল, উইচ ইজ নোন এজ দ্য নিউটনস ল অফ ভিসকসিটি। এন্ড যে ফ্লুইড গুলা ওই ল অনুযায়ী চলে, ওই ফ্লুইড গুলাকে কি বলে? কোন টাইপের ফ্লুইড? নিউটনিয়ান ফ্লুইড, তাই না? যে দ্য ফ্লুইড হুইচ ফলোজ দ্য নিউটনস ল অফ ভিসকসিটি। তো এইখানে যে টাউ ইকুয়ালস টু মিউ ডিইউ বাই ডিওয়াই, তো এইখানে যদি এটা ডিইউ কে আমরা যদি রিপ্লেস করি এই ফিগার অনুযায়ী, যে ডিইউটা আসলে ভেলোসিটি ইউ, এন্ড ডিওয়াই যদি এখান থেকে হাইট ইন্ডিকেট করতেছে এইচ আর কি। এট এনি হাইট বা এট এনি ডিস্টেন্স বা এট এনি লেন্থ আমরা এই জিনিসগুলো পুট করে আমরা জিনিসটা ইকুয়েশনটাকে এইভাবে অ্যারেঞ্জ করতে পারি আর কি। এই পর্যন্ত আমরা আগেই পড়ে আসছি, তো এটা নতুন করে পড়ার কিছু নাই। তো আমরা এই যে যখন আমরা ডিফারেন্ট ইকুয়েশন ডিরাইভ করব বা ডিফারেন্ট ইকুয়েশন ইউজ করব, আমাদের ওই যে ভিসকসিটির এই ইকুয়েশনটা মাথায় রাখা লাগবে, যেহেতু এটা ফান্ডামেন্টাল ইকুয়েশন আর কি। আর এখানে যে ফ্লুইড গুলো আছে, মেইনলি যে লুব্রিকেন্ট গুলো আছে, মেইনলি আমরা কনসিডার করবো জিনিসগুলো নিউটনিয়ান ফ্লুইড, কারণ নন নিউটনিয়ান ফ্লুইড হইলে তো আবার এই জিনিসটা ফলো করবে না আর কি। তো যেটা বললাম আর কি, যে আমরা বেসিক যে ইকুয়েশন থেকে শুরু করবো আর কি, জার্নাল বেয়ারিং এর ক্ষেত্রে ওই ইকুয়েশনটাকে বলা হয় পেট্রভস ইকুয়েশন। তো পেট্রভস ইকুয়েশন ডিরেক্টলি অনেক জায়গায় ইউজ করা হয় না। তার একটাই ফ্যাক্ট, যে এখানে শুরুর থেকে যে এজাম্পশন করে পেট্রভস ইকুয়েশনটা ডিরাইভ করা হয়েছে, ওই এজাম্পশনটাই ভুল। এজাম্পশনটা ছিল যে দ্য শাফট ইজ কনসেন্ট্রিক, যে আমরা উপরে তো বেয়ারিং ইউজ করতেছি, বেয়ারিং এর মাঝখানে আমরা শাফটটা ফিট করলাম, তাই না? বা শাফটটা প্লেস করলাম। তো পেট্রভস ইকুয়েশনে বলছে যে এই বিয়ারিং এর যে সেন্টার আর শাফটের যে সেন্টার, ওইটা একই লাইন বরাবর থাকবে বা একই অ্যাক্সিস বরাবর থাকবে। বাট যখন শাফটটা রিভলভ করে, তখন দেখা যায় যে বিয়ারিং এর সেন্টার আর শাফটের সেন্টার একই পয়েন্টে থাকে না। বিয়ারিং এর সেন্টার তো ফিক্সড, বাট শাফটের সেন্টার, ধরো শাফটটা যদি রোটেট একটু মুভ করে এই পাশে চলে আসে, তাহলে এটা সেন্টারও এই পাশে চলে আসবে না? জি স্যার। জি স্যার। তো এই একটা এজাম্পশনের উপর, এটা এজাম্পশনটাই ছিল নট ভ্যালিড আর কি। তাও এই ইকুয়েশনটা ফান্ডামেন্টাল একটা ইকুয়েশন, কারণ এখানে কিছু ডাইমেনশনলেস প্যারামিটার নিয়ে ডিসকাস করা হয়, এন্ড এই প্যারামিটার গুলা খুবই ইম্পর্টেন্ট আর কি। এই প্যারামিটার জিনিসগুলা আমাদের জানা লাগবে। তো যে it is important because it defines groups of dimensionless parameters, and because the coefficient of friction predicted by this law turns out to be quite good even when the shaft is not concentric. এখানে আমরা যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা এফ এর যে ভ্যালু, ওইটার এই পেট্রভস ইকুয়েশন দিয়ে ডিটারমাইন করলে দেখা যায় যে কাছাকাছি খুবই একুরেট চলে আসে আর কি। নট অ্যাকচুয়ালি দ্য অ্যাকচুয়াল ভ্যালু, বাট কাছাকাছি একটা ভ্যালু চলে আসে আর কি। তো যদিও এই অ্যাসাম্পশনটা ভুল ছিল, তাও দেখবা যে এখানে আর কিছু, যেটা বললাম যে এখানে কিছু ইম্পর্টেন্ট ডাইমেনশনলেস প্যারামিটার নিয়ে ডিসকাস করা হয় আর কি। তো এখানে যেটা করছে আর কি, যে ওরা বলছে যে এই শ্যাফট, এটা একটা অ্যাঙ্গুলার রেভলিউশন বা অ্যাঙ্গুলার ভেলোসিটি n রেভলিউশন পার সেকেন্ড স্পিডে ঘুরতেছে, এন্ড শ্যাফটের রেডিয়াস r, আর এইখানে রেডিয়াল ক্লিয়ারেন্স দেয়া আছে c। সো রেডিয়াল ক্লিয়ারেন্সটা কি বলো তো? অয়েলের জন্য যেটা আর কি, যে থিকনেস স্যার। ওয়েল ফিল্মের যে থিকনেসটা আর কি, জি স্যার। বা ওয়েল ফিল্মের থিকনেসের যে রেডিয়াস আর কি, সি। তো দুই পাশে যদি আমরা রেডিয়াস ক্লিয়ারেন্সটা চিন্তা করি, তাহলে টোটাল ক্লিয়ারেন্সটা কত আসবে? সি প্লাস সি। সি প্লাস সি মানে 2c আর কি। তো ওই যে বিয়ারিং দেখো যে পুরোটা শ্যাফটের উপর থাকে না আর কি, বিয়ারিংটা জাস্ট একটা স্পেসিফাইড পার্ট পর্যন্ত থাকে। তো এইখানে বিয়ারিং এর লেন্থে আছে কত? লেন্থ অফ দ্য বিয়ারিং ইজ এল। তো এটার যদি শ্যাফটের যদি রেডিয়াস হয় r এন্ড রিভলিউশন যদি হয় n, তো ভেলোসিটি এট দ্য সারফেস কত হবে আসবে? 2 পাই rn। 2 পাই rn, এক্স্যাক্টলি, তাই না? জি জি স্যার। স্যার। ভেলোসিটি অফ দ্য শ্যাফট। তো আমরা একটু আগে যে শিয়ার স্ট্রেসের ইকুয়েশনটা তো জানি, জি স্যার। জানি না? তো জি স্যার। ভেলোসিটিকে আমরা কি লিখতে পারি? 2 পাই rn, জি এটা স্যার। কি লেখা যায়? আর এইচটাকে কি সি লেখা যায়? ক্লিয়ারেন্স। হ্যাঁ, এটা কি সি লেখা যায় না? এই হাইটে আমরা এটা পাইতেছি। জি স্যার। জি স্যার। দেখা যায় স্যার। তো এখানে দেখা যাচ্ছে টাও মানে স্ট্রেস ইকুয়ালস টু 2 পাই r নিউ n ডিভাইডেড বাই সি। তো
এই পর্যন্ত আমরা লিখছি। এরপরে যেটা লেখা যায় যে আমরা এই জার্নাল তো ঘুরতেছে বা শাফটটা তো ঘুরতেছে, তাই না? তো এটা তো একটা টর্ক নিয়ে ঘুরতেছে, তাই না? জি স্যার। তো টর্ক কি স্ট্রেস থেকে পাওয়া যাবে? কি মনে হয়? এই স্ট্রেস থেকে আমরা কি ফোর্স পাবো না? জি স্যার। এফ বাই এ স্যার। হ্যাঁ, তো ফোর্স সমান কি লেখা যায়? স্ট্রেস ইন্টু এরিয়া, জি স্যার। তাই না? স্ট্রেস ইন্টু এরিয়া টাইমস ওইটা দিয়ে যদি রেডিয়াস দিয়ে মাল্টিপ্লাই করি বা ডিসটেন্স দিয়ে পারি টি ইকুয়ালস টু এফ আর চলে আসবে না টর্ক? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এটা লিখছে যে টি ইকুয়ালস টু এফ আর, এফ সমান টাও এ ইন্টু আর। তো টাও এর ভ্যালুগুলো কি ছিল? টাও এর ভ্যালুগুলো আমরা একটু আগে ডিটারমাইন করছি। এরিয়া তো দেয়া আছে, এই যে এলও দেয়া আছে, এটার আরও জানি, তাইলে এটার টোটাল এরিয়াটা আসবে 2 পাই আর এল এন স্মল আর। তো এখানে দেখা যাচ্ছে টর্কের ভ্যালুটা পেয়ে গেছে। তো এই টর্কটা যখন আমরা প্রডিউস করতেছি, এই শাফটটা তো মুভ করতেছে, তাই না? তো এই শাফটটা মুভ করতেছে কোন ফোর্সের এগেইনস্টে বা কোন ফোর্স ওভারকাম করে? ফ্রিকশন ফোর্স। অবভিয়াসলি ফোর্স অফ ফ্রিকশন অ্যাকচুয়ালি, তাই না? এই ফোর্স অফ ফ্রিকশন ওভারকাম করে তো এই টর্কটা কি করা লাগতেছে, মানে এই ধরো আমরা যদি শাফটটা মুভমেন্ট করার লাগে তাহলে আলটিমেটলি কি করা লাগবে? ইনিশিয়ালি একটা ফ্রিকশন ফোর্সটাকে ওভারকাম করা লাগবে, জি স্যার। তাই না? নাইলে তো এই জিনিসটা মুভমেন্টে আসবে না। তো ফ্রিকশন কোএফিসিয়েন্ট যদি হয় স্মল এফ, আর এইখানে যদি ধরো শাফটের ওয়েট বা টোটাল ওয়েটটা যদি হয় ডাব্লিউ, তো এখানে ফ্রিকশনাল টর্ক আসবে এফ ডাব্লিউ আর। এটা তো বুঝছো? জি স্যার। জি স্যার। তো ডাব্লিউ সমান কি? ডাব্লিউ সমান কি? স্যার 2 আর এলপি। কি আসে? কিভাবে আসে বলো তো? স্যার এখানে The force into area, sir. 2 pi. হ্যাঁ, এখানে যেটা বলছে যে এখানে যে এই কিসের ওয়েটের কারণে যে পরিমাণ প্রেসার জেনারেট হইতেছে ওইটা ইকুয়ালস টু পি। তো ওরা ওইভাবে কনসিডার করতেছে কিন্তু পি প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, ওইখান থেকে আর কি ডাব্লিউ ইকুয়ালস টু প্রেসার ইন্টু 2 পাই আর এল, 2 আর এল আর কি, সরি। তো এইখান থেকে আর কি ডাব্লিউটা রিপ্লেস করছে। ফাইনালি জিনিসটাকে কি করে ফেললে, সিম্পলিফাই করলে আসলে 2 আর স্কোয়ার এফ এল পি। তো আমরা কি করতে পারি যে ইনিশিয়ালি যখন শাফটটা রোটেট করতেছে তখন এই টর্কটা সমান কোন টর্ক হওয়া লাগবে? নিচের টর্ক এই যে 2r স্কয়ার এটা। এটা সমান এটা, না হলে তো জিনিসটা ঘুরতে পারবে না, তাই না? জি স্যার। জি স্যার। তো when the shaft is about to start rotating, this one equals to this one. তো এইখান থেকে দেখো যে আমরা যে কোনো একটা প্যারামিটারকে আলাদা করে নিলে ওরা যেটা বললো যে এই যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা আলাদা করে নিলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ফর্মুলাটা এইভাবে আসে। দেখছো? জি স্যার। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ফর্মুলাটা পেয়ে গেছি। তো এই ইকুয়েশনটাকে বলা হয় আর কি পেট্রভস ইকুয়েশন। এই পেট্রভস ইকুয়েশন ইউজ করে আমরা ফ্রিকশন কোএফিসিয়েন্টটা আইডেন্টিফাই করতে পারি। এখানে খেয়াল করে দেখবা যে ইকুয়েশনটা অনেক আগের রিসার্চের, 1883, এন্ড এই জায়গায় দুইটা প্যারামিটারস আছে ইকুয়েশনে, যেই নিউ এন ডিভাইডেড বাই পি এন্ড আর বাই সি। এখানে দেখো তো আর আর সি দুইটার ইউনিট কি? সেম স্যার। Dimensionless. দুইটাই তো লেন্থ, তাই না? লেন্থ বা যাই বলো, জি স্যার। তো দুইটার ইউনিটই সেম। সিমিলারলি ইউএন ডিভাইডেড বাই পি, এইটাও ইকুয়েশনটাও দেখবে যে এই জিনিসটাও আবার ডাইমেনশনলেস আর কি। তো appropriate dimension in each parameters will show that they are dimensionless. And এই দুইটা প্যারামিটার আমাদের খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো প্যারামিটার আমরা আইডেন্টিফাই করে বা সামহাউ গ্রাফ ইউজ করে বের করে তারপর আমরা বেয়ারিং ডিজাইনটা অ্যাপ্রোচ করি আর কি। তো এইখানে দেখবে যে আরেকটা নাম্বার, মানে এই পেট্রভস ইকুয়েশন থেকে এই নাম্বারটা আরো বেশি জরুরি আর কি, যে নাম্বারটাকে বলা হয় দ্য বেয়ারিং ক্যারেক্টারিস্টিক নাম্বার বা সোমারফিল্ড নাম্বার। তো সোমারফিল্ড নাম্বারের ইকুয়েশনটা দেখো যে এস ইকুয়ালস টু আর বাই সি হোল স্কোয়ার ইন্টু ইউএন বাই পি। তো সোমারফিল্ড নাম্বারটা কেন ইম্পর্টেন্ট একটু পরেই দেখাবো আমরা যে সোমারফিল্ড নাম্বারটা কেন জরুরি আর কি।
তো এখান থেকে হচ্ছে সোমারফিল্ড নাম্বারের ইকুয়েশনটা এমন আর কি। এন্ড এই সোমারফিল্ড নাম্বারের ইকুয়েশনটা আমাদের অলমোস্ট এভরি সিঙ্গেল ম্যাথ করতে গেলেই এই জিনিসটা লাগবে আর কি। তো এটা খেয়াল করো আর কি, সোমারফিল্ড নাম্বারের ইকুয়েশন। তো আমরা এই ইকুয়েশনে দেখো যে সোমারফিল্ড নাম্বার সমান কি, আর বাই সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ইন্টু ইউএন বাই পি, তাই না? জি স্যার। আর বাই সি হোল স্কোয়ার ইন্টু ইউএন বাই পি। তো এই ইকুয়েশনে যদি আর বাই সি দিয়ে 2 পার্ট মাল্টিপ্লাই করি, তাহলে এই পার্টটা কি আসবে? সমারফিল্ড নাম্বার। তো এটা থেকে দেখো যে আমরা ফ্রিকশন কোএফিসিয়েন্টের সাথে সোমারফিল্ড নাম্বারের একটা রিলেশন বের করতে পারি, যে এফ আর বাই সি ইকুয়ালস টু টুয়াইস পাই স্কোয়ার ইন্টু এস, তাই না? জি ওই স্যার। যে এফ আর স্কোয়ার ইকুয়ালস টু টুয়াইস পাই স্কোয়ার ইন্টু এস। তো এখানে যেহেতু বললাম যে আমরা দুইটা ডাইমেনশনলেস প্যারামিটারস আছে বা ডাইমেনশনলেস টার্মস আছে, তো এর মধ্যে যে আর বাই সি কে বলা হয় রেডিয়াল ক্লিয়ারেন্স রেশিও। এটা জাস্ট নেমিং আর কি, আর বাই সি ইজ নোন এজ রেডিয়াল ক্লিয়ারেন্স রেশিও। স্যার সোমারফিল্ড নাম্বারটা স্যার মানে কি রেশিও করে আসছে নাকি আমরা জানি স্যার এটা কোন রেশিও করে আসছে স্যার? এটা সামহাও ধরো এইখানে ডেরিভেশনও দেয়া নাই, সো আমার নিজেরও জানা নাই আর কি। নর্মালি এটা ইউজ করা হয়, এটা কিভাবে আসছে প্রবাবলি কোনো ভিতরে কোনো একটা জায়গায় কি আছে আর একটা ফর্মুলা আছে, ওইটা থেকে মনে হয় আসছে আর কি। নর্মালি এটা একটা ক্যারেক্টারিস্টিক্স নাম্বার আর কি, রেনল্ডস নাম্বারের মতো জি স্যার ওটাই ভাবতেছিলাম স্যার। ওই আর কি। তো এটা ক্যারেক্টারিস্টিক্স নাম্বার, এটা বিয়ারিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই নাম্বারটা না জানলে ধরো একটা বিয়ারিং ডিজাইনে ইনিশিয়ালি তুমি আটকে যাবে আর কি। তো যেটা বললাম আর কি আমরা ওই যে আর আরেকটা জিনিস, এই যে পেট্রোস ইকুয়েশন যখন কি করা হয়, ডিডিউস করা হয়, ওইখানে আরেকটা অ্যাজাম্পশন ধরে নেওয়া হয় যে এই যে আমরা তো এখানে ফ্লুইড ইউজ করতেছি বা লুব্রিকেন্ট ইউজ করতেছি, তো এখানে যে টাইপ অফ লুব্রিকেশন এটাকে ধরে নেওয়া হয় দিস ইজ হাইড্রোডাইনামিক লুব্রিকেশন আর কি। তো অনেক সময় হইতে পারে না, এখানে ধরো যদি লুব্রিকেন্টের অ্যামাউন্টটা কমে যায়, এই জিনিসটা নিচে নেমে নেমে একেবারে অলমোস্ট ইন কন্ট্যাক্টে চলে আসতে পারে জি না? স্যার। তখন কি আর হাইড্রোডাইনামিক লুব্রিকেশন বলতে পারবো? না স্যার। তখন জিনিসটা হয়ে যাবে বাউন্ডারি লুব্রিকেশন, তাই না? জি স্যার। তো এই জিনিসটা আর কি, যে স্টেবল লুব্রিকেশন এই পার্টটা হইলো যে আমরা একটা লুব্রিকেশন ইউজ করতেছি, তো ওইটা কি হাইড্রোডাইনামিক না বাউন্ডারি লুব্রিকেশন, এই জিনিসগুলো এই গ্রাফ থেকে এক্সপ্লেইন করা যায় আর কি। যে আমরা যদি ফ্রিকশন কোএফিসিয়েন্টের সাথে একটা বিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স একটা গ্রাফ ড্র করি, তো দেখবা যে যেই পয়েন্টে ফ্রিকশন কোএফিসিয়েন্ট আর বিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ একটা লিনিয়ার লাইন শো করতেছে, যে পয়েন্ট থেকে শুরু হইতেছে ওই পয়েন্ট থেকে আমরা বলতে পারি যে এই জিনিসটার হাইড্রোডাইনামিক লুব্রিকেশন শুরু হয়েছে আর কি। বুঝছো? স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আমি আবার ওই ইকুয়েশনটা দেখো। এই ইকুয়েশন দেখো তো, এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি, এই পুরোটা একটা কনস্ট্যান্ট, তাই না? জি স্যার। তো ধরো যদি আমরা ধরি যে এখানে ধরো ক্লিয়ারেন্সটা একটা কনস্ট্যান্ট, তো এখানে এফ ইজ প্রপোর্শনাল টু নিউ এন ডিভাইডেড বাই পি এন্ড এফ ইজ অলসো প্রপোর্শনাল টু আর বাই সি, তাই না? জি স্যার। তো এর মানে কি, এটা বাড়ার সাথে সাথে কি বাড়বে, এফটা কি হবে, বাড়বে। এটা ছিল পেট্রোভস ইকুয়েশন থেকে আমরা ফ্রিকশন কোএফিসিয়েন্টটা পাইছি, তাই না? তো এটা বলছে যে এটা ক্যারেক্টারিস্টিক্স, এটা বাড়ার সাথে সাথে এফটা বাড়বে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই জিনিসটা বাড়াইতেছি বাট এফটা বাড়তেছে না, বাট ইনভার্সলি এটা জিনিসটা কমতেছে। যেমন দেখো যে এটা বাড়াইতেছি, এফটা কি বাড়তেছে এখানে? না স্যার কমতেছে। তো এই পেট্রোভস ইকুয়েশন উল্টা হয়ে গেল না? জি স্যার। তো এটা কি কারণে হয় যে পেট্রোভস ইকুয়েশন বলছে যে টোটাল লুব্রিকেশনটাই হবে হাইড্রোডাইনামিক, বাট এইটা জিনিসটা হইতেছে যে এখানে লুব্রিকেশনটা টোটালি হাইড্রোডাইনামিক না, এখানে বাউন্ডারি লেয়ার লুব্রিকেশন হইতেছে, এই জন্য এফ এর সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে গেছে আর কি। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। তো এটাই বললাম যে যে পয়েন্ট থেকে দেখবা যে এফ আর ইউএনপি ডিরেক্টলি প্রপোর্শনাল বা একটা লিনিয়ার লাইন পাবা, ইনক্রিজিং লিনিয়ার লাইন, তো ওই পয়েন্ট থেকে আমরা বলতে পারবো যে আমরা এখান থেকে হাইড্রোডাইনামিক লুব্রিকেশনটা ইনিশিয়েট করছে। তো আমরা যখন বিয়ারিং ডিজাইন করব আমাদের কোন পার্টে মেইনলি ফোকাস করা উচিত, থিন ফিল্ম না থিক ফিল্ম?
Thick film. film. অবভিয়াসলি থিক ফিল্ম, বা এখানে আমরা ফোকাস করবো মেইনলি হাইড্রোডাইনামিক লুব্রিকেশন যাতে অ্যাচিভ করা যায় আর কি। তো এই জিনিসটা কিভাবে অ্যাচিভ করা যায়, অনেক সময় দেখা যায় যে স্যার তাইলে হাইড্রোডাইনামিক লুব্রিকেশনটা আমরা কিভাবে বুঝবো, তাই না, বা কিভাবে অ্যাচিভ করবো। ওইখানে দেখো যে ডিজাইনার্স কিছু কনস্ট্রেন্ট আছে, যে ইউএন বাই পি এর ভ্যালুটা আমরা ট্রাই করবো যে 1.7 ইন্টু 10⁻⁶ এর উপর যেন রাখা যায়, এই যে এটার ভ্যালু, বুঝছো? জি স্যার। জি স্যার। ওইগুলা ধরো ম্যাথ করতে গেলে আরো ডিটেলসে আসবে। এটা আসলে স্টেবল লুব্রিকেশন। এর পরের যে পার্টটা, যে হ্যাঁ, তো এখানে ধরো একটা ফুল জার্নাল বিয়ারিং নিয়ে ডিসকাস করা হয়েছে, যে এখানে একটা জার্নালটা কি বিয়ারিং বা বুশিং এর উপরে এনক্লোজ করে রাখা হয়েছে বুশিং এর মধ্যে। তো যেটা বলছিলাম যে নর্মালি যে জার্নালটা বা শাফটটা ইউজ করা হয়, এই জিনিসগুলা পেট্রোস ইকুয়েশনে বলছে কনসেন্ট্রিক, আসলে জিনিসটা কনসেন্ট্রিক থাকে না। তো এখানে দেখো যে ওই O prime is the center of the bearing and O is the center of the journal. তো দুইটার মধ্যে সেন্টার ডিসটেন্স ওরা বলছে যে ই। ইন জার্নালটা একটা ভেলোসিটি এন রেভলিউশন দিয়ে রোটেট করতেছে আর কি। তো এইখানে যে জিনিসটা খেয়াল করবা, এখানে দেখো যে জার্নালের প্রত্যেকটা পেরিফেরির পয়েন্ট থেকে আমরা যদি বিয়ারিং এর ডিসটেন্সটা কনসিডার করি, সব জায়গায় কি সেম? না স্যার। এক জায়গায় দেখো যে ম্যাক্সিমাম, আরেক জায়গায় এইভাবে কমতেছে। তো একটা পয়েন্টে দেখবা যে এসে জিনিসটা অলমোস্ট মিনিমাম হয়ে গেছে, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। এই যে মিনিমাম যে ডিসটেন্স, তো এটা একটা বিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলা হয় মিনিমাম ফিল্ম থিকনেস বা এইচ নট। এটা কি মিনিমাম ফিল্ম থিকনেস বলো তো, কোনটা মিনিমাম ফিল্ম থিকনেস? স্যার এইচ নট। ডেফিনেশনটা বলো যে হোয়াট ডু মিন বাই এইচ নট? যেখানে শ্যাফট আর জার্নাল স্যার। সবচেয়ে ক্লোজ ডিস্টেন্স। হ্যাঁ, মানে যেখানে জার্নালের সাথে বিয়ারিং এর একেবারে কন্টাক্ট ডিসটেন্সটা খুবই কম আর কি। জি স্যার। তো এটা বিয়ারিং একটা ক্যারেক্টারিস্টিক্স। আর আরেকটা দেখবা যে আরেকটা ইউনিট বা আরেকটা রেশিও, যেটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি রেশিও, which is equals to E/C. তো স্মল এটা আসলে কি? সেন্টার ডিফারেন্স। সেন্টার ডিফারেন্স বিটুইন দ্য টু সেন্টার্স। হ্যাঁ, আর সি তো যে রেডিয়াল ক্লিয়ারেন্স। তো এরপরে যেটা হইলো যে এখানে দেখো যে এই যে বিয়ারিং এর যে বুশিংটা আর কি, বা বিয়ারিংটা, এখানে এই বিয়ারিং এর বুশিংটা টোটাল জার্নালকে কিন্তু কভার করতেছে না, করতেছে? না স্যার। তো যদি বিয়ারিং এর বুশিং গুলা ফুল জার্নালকে কভার না করে, ওই টাইপের বিয়ারিং কে বলা হয় পার্শিয়াল বিয়ারিং। যদি ধরো যে বিয়ারিং এর বুশিং গুলা ফুল জার্নালকে এনক্লোজ করে ফেলে, ওইটাকে বলা হয় ফুল বিয়ারিং। তো পার্শিয়াল বিয়ারিং এর ক্ষেত্রে হইলে এখানে যে বিয়ারিং অ্যাঙ্গেল বিটা, এটা কিন্তু 360 ডিগ্রি হবে না, হবে? না স্যার। না স্যার। তো এটা 360 ডিগ্রি থেকে কম হবে আর কি। তো ইন জেনারেল দেখবা যে 120 ডিগ্রি ইউজ করা হয় বা 60 ডিগ্রি ইউজ করা হয় পার্শিয়াল বিয়ারিং এর ক্ষেত্রে। আর ফুল বিয়ারিং এর ক্ষেত্রে হইলে কি হবে? বিটার ভ্যালু কত আসবে? 360। 360 ডিগ্রি। তো স্যার যেটা পার্শিয়াল যখন হচ্ছে তখন লুব্রিকেন্ট গুলা কিভাবে স্যার থাকতেছে ভিতরে? এটা ভিতরে থাকবে না, এই উপর থেকে ফ্লো করা হবে, এখান থেকে হয়ে বাইরে চলে যাবে আর কি। জাস্ট কন্টাক্ট এই পর্যন্ত কন্টাক্টে থাকবে আর কি, জি স্যার। বুঝছো? জি স্যার। এটা কি ওপেন, উপরের দিক হ্যাঁ, থেকে ওপেন? ওপেন থাকবে, এক্স্যাক্টলি। বুঝছো তো? স্যার বিয়ারিং অ্যাঙ্গেলটা একটু বলবেন আরেকবার? এই যে বিটা, এখানে দেখো যে এটা এই জিনিসটা বুশিং বা এটা বিয়ারিং আর কি। তো বিয়ারিং, এই বুশিংটা যদি পুরোপুরি জার্নালটাকে সারাউন্ড করে রেখে দেয়, বা পুরোপুরি জার্নালটা যদি এই বুশিং দ্বারা এনক্লোজড হয়, তাইলে ওই টাইপের বিয়ারিং কে বলা হয় ফুল বিয়ারিং। তো অনেক সময় দেখবে যে আমরা ফুল বিয়ারিং ইউজ করা হইতেছে না, জাস্ট বুশিংটার পুরোপুরি জার্নালটা এনক্লোজ না করে জাস্ট একটা সার্টেন অ্যাঙ্গেল পর্যন্ত এনক্লোজ করা হয়। তো ওই অ্যাঙ্গেলটাকে, ওই
যে certain angle which is not equals to 360 degree rather than any other angle than 360 degree ওই টাইপের বিয়ারিং কে বলা হয় পার্শিয়াল বিয়ারিং। মানে টোটাল যদি জার্নালটা কভার না করে তাহলে ওটা পার্শিয়াল বিয়ারিং, দ্যাটস ইট। স্যার উপরে যদি ওপেন থাকে তাহলে তো লুব্রিকেশন থিকনেসটা মানে অতটুকু হওয়ার কথা না, আরো তো ছোট হওয়ার কথা। হ্যাঁ, এটা জাস্ট দেখাইছে যে এই যে ডটেড লাইন, এখানে দেখো যে এই পর্যন্ত কিন্তু ডটেড লাইন, বুঝছো? এই যে ডটেড লাইন এটা দেখাইতেছে যে এটা যদি ফুল বিয়ারিং হয়, বুঝছো? তো যেহেতু এখানে যদি ফুল বিয়ারিং না হয় তাহলে তো এখানে তো লুব্রিকেশন এইভাবে থিকনেসটা এত থাকবেও না। এখানে কি থাকবে কোনো লুব্রিকেশন থিকনেস? না স্যার। এটা তো কি হয়ে স্লিপ হয়ে এদিকে চলে আসবে আর কি। তো এই যে ডটেড লাইন, এই ডটেড লাইন পুরো দেখাইতেছে যে ফুল বিয়ারিং হইলে এই জিনিসটার কনফিগারেশন কেমন হবে আর কি। এই যে দেখো এখানে ডটেড লাইন দেওয়া আছে। তো আমরা এই চ্যাপ্টারে মেইনলি যে অ্যানালাইসিস গুলো করব এটা ফুল বিয়ারিং নিয়ে অ্যানালাইসিস করব। এন্ড তোমাদের যদি মেশিন ডিজাইন আগের বইটা থাকে, আগের বই মানে ফেরিসের বই, ফেরিসের বইয়ে থাকবা দুই টাইপের বিয়ারিং নিয়ে এলাবোরেটলি ডিসকাস করা হয়েছে আর কি। তো এখানে এই বইয়ে আমাদের ডিজাইন অ্যাপ্রোচটা পুরোপুরি সিমিলার, ফুল বিয়ারিং হোক বা পার্শিয়াল বিয়ারিং হোক, আমাদের ডিজাইন অ্যাপ্রোচটা পুরোপুরি সিমিলার, জাস্ট আমরা একটা চার্টের জায়গায় আমরা অন্য চার্ট ইউজ করবো আর কি, আর সবই সেম। তো তুমি যদি ফুল বিয়ারিং ডিজাইন করতে পারো, তুমি পার্শিয়াল বিয়ারিং একেবারে হুবহু ডিজাইন করতে পারো আর কি, কোনো প্রবলেম হবে না। জি স্যার। তো আমরা পরে যেটা হলো যে এই যে হাইড্রোডাইনামিক থিওরি, এটা দেখবে যে পুরোপুরি এই যে এই ইকুয়েশনটা কই থেকে আসছে, যে আমরা একটু আগে সোমারফিল্ড নাম্বারের সাথে ফ্রিকশন কোএফিসিয়েন্টের একটা রিলেশন দেখছি, তাই না? জি স্যার। RCF সমান সমান 2 পাই ইনটু a স্কয়ার, তাই না? 2 পাই স্কয়ার এস। পাই স্কয়ার এস। 2 পাই স্কয়ার s, তাই না? হ্যাঁ, 2 পাই স্কয়ার s। তো এখানে 2 পাই স্কয়ার s এর জায়গায় আরেকটা ওরা একটা কনস্ট্যান্ট ইউজ করছে আর কি, যে কনস্ট্যান্টের ভ্যালু ডিফারেন্ট ভ্যালু হইতে পারে। এটা অ্যাকর্ডিং টু হাইড্রোডাইনামিক থিওরি, এটা দেখবে যে এই ফ্লুইড মেকানিক্স এর ফুল ডেরিভেশন করে যে এরকম একটা ইকুয়েশন আসে, তারপর এটা জেনারেল কোনো অ্যানালিটিক্যাল সলিউশন নেই, তারপর ডিফারেন্ট অ্যাপ্রক্সিমেশন ইউজ করে জিনিসটাকে এই ফর্মে নিয়ে আসা যায় আর কি। তো এটা পড়তে পারো আর কি, যেহেতু ওইভাবে ডিরেক্টলি আমাদের ডেরিভেশন দরকার নাই, সো আমি যে পার্টটা স্কিপ করছি আর কি। তো জানার জন্য এটা বইয়ে দেখবা যে হাইড্রোডাইনামিক থিওরি একটা ফুল টপিক আছে। তো এরপর যেটা হইলো যে আমরা কিছু ডিজাইন কনসিডারেশন, যে আমরা যেহেতু বিয়ারিং ডিজাইন করতেছি, এখানে লুব্রিক্যান্ট একটা ভাইটাল একটা রোল প্লে করতেছে আর কি। তো আমরা দুইটা সেট অফ ভেরিয়েবলস নিয়ে ডিজাইন করব, ডিসকাস করব। ওয়ান সেট অফ ভেরিয়েবলস, যে ভেরিয়েবলস গুলা আমরা আইদার কন্ট্রোল করতে পারি, ওর যে ভেরিয়েবলস গুলা ধরো যখন কোনো ডিজাইন করবা তোমাকে বলে দেওয়া হবে যে এই ক্ষেত্রে ডিজাইন করা লাগবে। তো দুই টাইপের প্যারামিটারস কেন বললাম, একটা ভেরিয়েবল গুলো আইদার আমরা কন্ট্রোল করতে পারি অথবা আমাদেরকে দিয়ে দেওয়া হবে, আর আরেক সেট অফ ভেরিয়েবলস যে জিনিসগুলোকে আমরা ডিরেক্টলি কখনোই কন্ট্রোল করতে পারবো না। তো যে জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো বা দিয়ে দেওয়া হয়, এই জিনিসগুলো হইলো ভিসকোসিটি, তারপর ওই যে বিয়ারিং এর উপর কি পরিমাণ লোড পড়বে বা কি পরিমাণ প্রেসার জেনারেট করবে, এটা কি দিয়ে দেওয়া হয়? অবভিয়াসলি আমরা যেখানে বিয়ারিংটা ফিট করব ওইখানে বলবে যে বিয়ারিং এতটুকু, যে শাফটের ওয়েটটা এতটুকু হবে, সো এইটা অনুযায়ী তো আমাদের বিয়ারিংটা ডিজাইন করা লাগবে, তাই না? জি স্যার। তো ভিসকোসিটি যদি ধরো কিছু দেয়া না হয়, তো আমি যে টাইপের লুব্রিক্যান্ট ইউজ করব ওই ভিসকোসিটিটা তো ওই লুব্রিক্যান্টেরই হবে, তাই না? তো ভিসকোসিটিটা জিনিসটা দেখো যে আমি কন্ট্রোল করতে পারতেছি, ইজন্ট ইট? জি স্যার। যে আমি যে লুব্রিক্যান্ট নিয়ে স্পেসিফাই করে ডিজাইনটা করব, তো আলটিমেটলি তো জিনিসটা আমার হাতে, তাই না? জি স্যার। জি স্যার। তারপর স্পিড, এই স্পিডটা দেখবা যে দিয়ে দেওয়া হয়, বলবে যে যে শাফটে আমরা বিয়ারিংটা ফিট করব ওই শাফটেরটা রেভলিউশন এত, তাই না? জি স্যার। তারপরে যে বিয়ারিং ডাইমেনশন আর বি আর সি বিটা ইনটু এল, যদি ধরো অনেক বেশি স্পেস থাকে এখানে, তো অবভিয়াসলি আমরা প্রিফার করব যে ফুল বিয়ারিং ইউজ করার জন্য। অনেক সময় যদি ধরো উপরে স্পেস না থাকে বা আমাদের স্পেসটা লিমিটেড থাকে, তো এই জিনিসগুলো ধরো আমাদের স্পেসিফাই করে দিবে যে ম্যানুফ্যাকচারার, উনি স্পেসিফাই করে দিবে আর কি, যে এই জিনিসগুলো এমন হওয়া লাগবে। তো দেখো যে এখানে
আলটিমেটলি সবগুলা আইদার কন্ট্রোল করতে পারতেছি বা সামহাও আমি এখানে একটু ভেরিয়েশন আনতে পারতেছি, তাই না? জি স্যার। বাট পরের যে সেট অফ প্যারামিটার্স এইগুলা তুমি ডিরেক্টলি কন্ট্রোল করতে পারবা না। এইগুলা ডিপেন্ড করে আমি এই জিনিসগুলা কেমন চুজ করছি, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে তারপরে এই প্যারামিটার্স গুলো আসে, যেমন ফ্রিকশন কোএফিসিয়েন্ট। যদি আমি লুব্রিকেন্টটা চুজ করে ফেলি, তো আলটিমেটলি ফ্রিকশন কোএফিসিয়েন্টটা ওইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তাই না? জি স্যার। তো ফ্রিকশন কোএফিসিয়েন্ট, রাইজ অফ টেম্পারেচার বা রাইজ অফ টেম্পারেচার, যেমন কোন রেভলিউশনে কি পরিমাণ টেম্পারেচার রাইজ করবে, এটা আগে চুজ করে রেভলিউশন চুজ করে ফেললে এটা আর তুমি কন্ট্রোল করতে পারবে না। তো ভলিউম, ফ্লো রেট এন্ড মিনিমাম ফিল্ম থিকনেস, এই জিনিসগুলো আমাদের কন্ট্রোলের বাইরে আর কি। আমরা ডিরেক্টলি এই জিনিসগুলো হাত দিতে পারবো না, নট আনলেস আমরা এই জিনিসগুলো চেঞ্জ করতেছি। এন্ড ফাইনালি যে জিনিসটা আর কি, অ্যাঙ্গুলার স্পিড। তো আমরা দেখছি যে একটু আগে যে এই যে বিয়ারিংটা বা ওই যে পেট্রোস ইকুয়েশনের যে বিয়ারিংটা, ওই বিয়ারিংটা ওই জার্নালটা একটা স্পেসিফিক স্পিডে ঘুরতেছে, এন স্পিডে। তো অনেক সময় দেখবা যে এই জার্নালটা ঘুরতেছে আবার বিয়ারিং একটা স্পেসিফিক স্পিড নিয়ে ঘুরতেছে, বুঝছো? বিয়ারিংটা পুরোপুরি স্টেবল না বা পুরোপুরি স্টেশনারি না, জি এমনও স্যার। কিছু কন্ডিশনে রাইজ করতে পারে। তখন তো আমরা এই যে টর্কের জায়গায় এই এনটা ডিরেক্টলি ইউজ করতে পারবো না আর কি। তখন যেটা করা লাগবে যে ধরো যদি জার্নাল একটা স্পেসিফিক স্পিড নিয়ে ঘুরে, বিয়ারিংটাও একটা স্পেসিফিক অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ঘুরে, আবার এই যে উপরের যে লোডটা আছে, আমরা যদি বলি যে লোডটা ডিরেক্টলি এভাবে না হয়, লোডটাও আমরা একটা স্পিড নিয়ে এটা লোডটা অ্যাপ্লাই করতেছি, যে লোডটা একেবারে পুরোপুরি আপসাইড ডাউন না হয়ে এটা রোটেশনের সাথে সাথে লোডটাও ডিফারেন্ট ডিরেকশনে এসে পড়তেছে। তখন কি হয়, তখন যে এভারেজ যে স্পিডটা বা যে স্পিডটা নিয়ে আমরা কাজ করব, অপারেটিং স্পিডের ফর্মুলা আসে এমন, n equals to absolute value of nj plus nb minus twice nf. nj কি? Angular speed of the journal, nb angular speed of the bearing, and nf is load vector angular speed. তো এটা it depends on the use. So কোয়েশ্চেনে যদি ডিরেক্টলি জাস্ট একটা স্পিডই বলে দেয় যে জার্নালের স্পিড, তাইলে n equals to nj, সিম্পল। এন্ড কোয়েশ্চেনে যদি বলে যে জার্নালও ঘুরতেছে, বিয়ারিংও ঘুরতেছে, তখন আমরা এই ইকুয়েশনটা কনসিডার করে আমাদের অপারেটিং স্পিডটা বের করবো আর কি। তো বুঝছো তো এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, বুঝলে তো। এখন যেটা হইলো যে বিয়ারিং এর ক্ষেত্রে আমরা মেইনলি যেটার উপর ফোকাস করবো আর কি, আমাদের ফর্মুলার চেয়ে মেইনলি ফোকাস করা লাগবে ডিফারেন্ট টাইপস অফ চার্টস আর কি। যে ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ থেকে আমরা ভ্যালু নিয়ে তারপর আমরা ডিজাইনের প্রসেসটা করি বা ভেরিয়াস ভ্যারিয়েবলস এর ভ্যালুগুলা বের করে আর কি। তো এই চার্টগুলা কিভাবে আসছে, যে এইখানে দেখবা যে একটা ইকুয়েশন, এই যে ইকুয়েশন আলটিমেটলি ইকুয়েশন সলভ করে, তো এই ইকুয়েশন দেখবা যে ডিরেক্টলি কোনো জেনারেল অ্যানালিটিক্যাল সলিউশন নাই। সো ভ্যারিয়াস অ্যাপ্রক্সিমেশন ইউজ করে এখানে দেখবা যে ডিফারেন্ট সলিউশনস বের করে তারপর একটা প্যারামিটারের সাথে আরেকটা প্যারামিটারের রিলেশন বের করা হয়েছে আর কি, এট ভ্যারিয়াস কন্ডিশনস। তো এই কাজটা করছে দুইজন রিসার্চার, মানে ইজ আলবার্ট এ রেইমন্ডি এন্ড জন বয়েড। তো উনাদের কিছু পেপার পাবলিশড আছে বা কিছু বুকস আছে, ওই তিনটা পাবলিশড পেপারে খেয়াল করলে দেখবো ওই যে বইয়ের নিচে প্রবাবলি পেপারের নামও দেয়া আছে, যে এখানে ওই পেপারে প্রায় 45 ডিটেইলড চার্টস দেওয়া আছে, 45টা চার্ট। তো এক এক চার্ট এক এক রকম ভ্যালু, এক এক চার্ট থেকে এক এক টাইপের প্যারামিটারস বা জিনিসগুলো আইডেন্টিফাই করা হয়। এন্ড ওই চার্টগুলো আবার ডিফারেন্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রেও দেয়া আছে। ফর এক্সাম্পল, যদি ফুল বিয়ারিং হয় ওইটার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, আবার পার্শিয়াল বিয়ারিং হইলে ওইটার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে। আবার আরেকটা ভেরিয়েবল খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় লেন্থ ভার্সেস ডায়ামিটার ভেরিয়েবল, L/D। এই L/D রেশিওর উপরে কিন্তু আবার চার্টের ভ্যালুগুলা ভ্যারি করে। এখন হোয়াট ইজ L? Lটা কি? স্যার বিয়ারিং এর লেন্থ অফ দ্য বিয়ারিং এন্ড D is the diameter of the bearing, তাই না? সো L/D এর ভ্যালু দেখবা যে ডিফারেন্ট ভ্যালু হইতে পারে 1/2, 1/4, 1 বা আদার ভ্যালুস। সো ওইটার উপর ডিপেন্ড করে ওই জিনিসটা ভ্যারি করে। তো ফার্স্টে আসো, এই যে চার্টগুলা যখন ইউজ করবা তখন শুরুতেই দেখবা যে একটা টেম্পারেচার চার্ট আছে,
তো টেম্পারেচার চার্টে যেটা কি করা হয় যে এখানে কিন্তু দুইটা টেম্পারেচার হইতে পারে বিয়ারিং এর ক্ষেত্রে। তো কোন টেম্পারেচারটা নিব? ফর এক্সাম্পল ফার্স্ট টাইম বিয়ারিং ইউজ করলাম, আমরা অয়েল হোল দিয়ে কি করলাম, আমরা অয়েলটা দিলাম। তো একটা সময় অয়েলটা ইনলেট অয়েল, ওইটা কি করবে, এই জিনিসটা এখানে তো ফ্রিকশন জেনারেট করবে কিছু, এখানে হিট জেনারেট হবে। তো যখন অয়েলটা বের হয়ে যাবে তখন কি টেম্পারেচার কি সেম থাকবে? না স্যার, অবভিয়াসলি টেম্পারেচারটা রাইজ করবে। তো রাইজ অফ টেম্পারেচার ধরলাম যে ডেলটি। তো ওরা যেটা ইউজ করে ডিরেক্টলি T1 ও ডেলটি ইউজ না করে ওরা ইউজ করে এভারেজ টেম্পারেচার। সো এভারেজ টেম্পারেচারের ফর্মুলা এমন, T average equals to inlet temperature plus rise of temperature divided by 2. এভারেজ টেম্পারেচার কই ইউজ করছে? এই যে আলবার্ট রেইমন্ড ডেন জন বয়েড যে চার্টগুলো ইউজ করছিল আর কি, ওইখানে কোন টেম্পারেচার ইউজ করছে? এভারেজ টেম্পারেচার। নেন এভারেজ টেম্পারেচারের সাথে অন্য টেম্পারেচারের রিলেশন এমন। তো এখানে দেখবা যে টিএবি বা কিছুই বলা নাই, নিচে জাস্ট টেম্পারেচার বলা আছে। এই টেম্পারেচার কোন টেম্পারেচার ইন্ডিকেট করতেছে? এভারেজ। হ্যাঁ, তো আবার দেখা যায় কিছু ফর্মুলা আছে যে ওই যে মিনিমাম ফিল্ম থিকনেস, মিনিমাম ফিল্ম থিকনেসের সাথে ইসেন্ট্রিসিটি রেশিওর কেমন রিলেশন, যে H0/C = 1 - ইসেন্ট্রিসিটি, এমন একটা রিলেশন থাকে আর কি। এটাও দেখবা যে তোমাদের বইয়ে দেয়া আছে। তো অনেক আমরা থিওরি অনেক নিয়ে ডিসকাস করছি, একটা ম্যাথ দেখেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। ম্যাথ দেখার আগে দেখো যে ওই যে বলছিলাম না এখানে কয়টা চার্ট, 45 ডিটেল চার্টস, এই চার্টস গুলাই আমাদের লাগবে আর কি মেইনলি। তো 45 লাগবে না, আমাদের 5-6টা চার্ট দেখলেই হবে, কারণ আমরা মেইনলি ফোকাস করব ফুল বিয়ারিং এর ডিজাইন। তো ফার্স্টে যে চার্টটা আছে এখানে দেখো যে এটা আছে ভিসকোসিটি ভার্সেস টেম্পারেচার চার্ট, দেখছো? এই যে টেম্পারেচার, এই টেম্পারেচার কোন টেম্পারেচার? এভারেজ টেম্পারেচার। সো এই টেম্পারেচারে দেখো এক এক টাইপের অয়েল, যেমন SAE 10, 20, 30, 40, 50। তো ডিফারেন্ট অয়েলের ক্যারেক্টারিস্টিক্স কেমন, এই জিনিসগুলো দেয়া আছে আর কি। এরপরে দেয়া আছে যে চার্ট ফর মিনিমাম ফিল্ম থিকনেস ভেরিয়েবল এন্ড ইসেন্ট্রিসিটি রেশিও। যে এই চার্টে ওয়াই অ্যাক্সিস এর এক পাশে আছে H0/C, আরেক পাশে আছে ইসেন্ট্রিসিটি রেশিও, আর এক্স অ্যাক্সিসে আছে কি সোমারফিল্ড নাম্বার, তাই না? জি স্যার। এখন দেখো যে এখানে এই তিনটা তো জিনিস পাইছি, তিনটা অ্যাক্সিস পাইছি। আবার এখানে যে গ্রাফটা আছে গ্রাফের শেপটাও ডিফারেন্ট। যদি L/D এর ভ্যালু 1/4 হয় ওইটার জন্য একটা শেপ, L/D এর যদি হাফ হয় ওইটার জন্য এক শেপ, আবার L/D যদি 1 হয় এটার জন্য আরেক শেপ, দেখছো? জি স্যার। তো এটা ডিপেন্ড করবে, ফার্স্টে আমাদের ম্যাথ করার সময় আমাদের ফার্স্টেই L/D বের করা লাগবে, নাহলে এখানে দেখবে যে আইসা কোন গ্রাফ ইউজ করবা নিজে কনফিউজড হয়ে যাবে আর কি। L/D দেখবা যে ডিরেক্টলি কোয়েশ্চেনে দেয়াই থাকে মোস্ট অফ দ্য টাইম। এন্ড পরের যে গ্রাফে যেটা হইলো যে আমরা মিনিমাম ফিল্ম থিকনেসটা তো পাইছি, তাই না? জি স্যার। তো অনেক সময় বলে যে মিনিমাম ফিল্ম থিকনেস কোন পজিশনে হইতেছে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে অকার করতেছে আর কি। ফর এক্সাম্পল এইখানে যে মিনিমাম ফিল্ম থিকনেসটা দেখতেছি আমরা, এটা তো মিনিমাম ফিল্ম থিকনেস। তো আমরা যদি এক্সিস এর সাথে ধরো একটা অ্যাঙ্গেল ডিটারমাইন করে, এটা তো একটা অ্যাঙ্গুলার একটা ডিসপ্লেসমেন্ট পাবো না, কত ডিগ্রি দূরে হইতেছে জি স্যার। পাওয়া যাবে না? তো এই জিনিসটা আর কি মিনিমাম ফিল্ম থিকনেস দিয়ে তুমি এটা বের করতে পারবা যে এই মিনিমাম ফিল্ম থিকনেসটা কোন পয়েন্টে অকার করতেছে আর কি। এটা ইন 5 ডিগ্রিজ। সো ওইটাই দেখো আলটিমেটলি এক্স অ্যাক্সিস এ কি আছে, স্যার সামারফিল্ড নাম্বার। আগের ইকুয়েশন দেখো সোমারফিল্ড নাম্বার, এখানে দেখো সোমারফিল্ড নাম্বার। তো আলটিমেটলি এই জিনিসটাকে বের করতে হলে আমার সোমারফিল্ড নাম্বার লাগতেছে, আবার L/D লাগতেছে। এরপরে যেটা হলো যে FRCR এর সাথে সোমারফিল্ড নাম্বারের রিলেশন, এখানে দেখো সোমারফিল্ড নাম্বার লাগতেছে, L/D লাগতেছে। তো এই সোমারফিল্ড নাম্বার আর L/D যদি জানি আমরা, তাইলে আমরা কি বের করতে পারবো? FR/C, তাই না? তো FR/C এখানে দেখবে যে কোয়েশ্চেনে FR/C যদি পেয়ে যাই আর সি এর ভ্যালু বা অন্য কোনো ভ্যালু দেওয়া থাকবে, এখান থেকে আমরা ফ্রিকশন কোএফিসিয়েন্টটা আমরা ইজিলি ডিটারমাইন করতে পারবো। তারপর ফ্লো ভেরিয়েবল, যে ফ্লো ভেরিয়েবলটা আসলে কি ডিটারমাইন করতেছে, যে এখানে যে আমরা লুব্রিকেন্টটা পাস করতেছি এটার ফ্লো রেটটা কেমন।
তো এটা ফ্লো রেটের সাথেও দেখবো আবার কিসের রিলেশন, সোমারফিল্ড নাম্বারের রিলেশন, তাই না? জি স্যার। আবার এই উপরে আছে L/D। তারপর ফ্লো রেশিও, যে আমরা বিয়ারিংটা ফ্লো করতেছে, তো সাইড দিয়ে কি পরিমাণ ফ্লো রেট হইতেছে, যে আলটিমেটলি তো এখানে তো লুব্রিকেন্টের ফ্লোটা কি কনস্ট্যান্ট না? জি স্যার। তো একটা সময় তো যে লুব্রিকেন্টে ইনলেট করতেছে বা ইন করতেছে, এই জিনিসটা তো বের হয়ে যাবে, তাই না? বের হয়ে আবার নতুন করে লুব্রিকেন্ট কি করে লাগবে, পাস করে লাগবে। তো যে কি পরিমাণ বের হয়ে যাচ্ছে বা ওইটার সাথে কেমন রিলেশন, যে কিউএস ডিভাইডেড বাই কি, এটার রিলেশনটা কেমন, এটা তো এইটার কম্পারিজন আলটিমেটলি সোমারফিল্ড নাম্বারের সাথেই চলে আসে। এন্ড তারপর ম্যাক্সিমাম ফিল্ম প্রেসার রেশিও, যে ফিল্মটা হইতেছে ওইটার উপর কি পরিমাণ প্রেসার পড়তেছে আর কি। তো ম্যাক্সিমাম কত প্রেসার পড়ে, এটার সাথেও রিলেশন আলটিমেটলি সোমারফিল্ড নাম্বারের। এন্ড ফাইনালি যে ফিল্মটা কোন জায়গায় টার্মিনেট হয়, টার্মিনেটিং পজিশন অফ দ্য ফিল্ম, তো এগুলা দেখবা যে আবার সোমারফিল্ড নাম্বার। এইগুলা বইয়ে দেখবা যে চ্যাপ্টারে, নট অ্যাপেন্ডিক্সে, চ্যাপ্টারের মধ্যে ধরো 7টা গ্রাফ পাশাপাশি দেওয়া আছে পর পেজে, ফিগার 12.17 থেকে 12.22। এই ফিগারটা তোমাদের যে কোনো বিয়ারিং ডিজাইন করো না কেন, জার্নাল বিয়ারিং ডিজাইন করো না কেন, এই জিনিসগুলো লাগবে। তো এতক্ষণ ডিসকাস করলাম, আজকে শুরুতেই বলে নিছি আজকে ক্লাসটা অনেক লম্বা আর কি। তো এই ম্যাটটা দেখো, যেহেতু ধরো এখন এত কিছু মাথায় আছে, তো ভাবলাম যে ম্যাটটাও দেখাই দিই। তো এইখানে ম্যাথে দেখো যে ফার্স্টে দেওয়া আছে ইউজিং দ্য ফলোইং গিভেন প্যারামিটার্স, ভিসকসিটি দেওয়া আছে, নাম্বার অফ রিভলিউশনস দেওয়া আছে, তারপর বিয়ারিং এর উপর কি পরিমাণ লোড পড়তেছে ওইটাও দেওয়া আছে, তারপর রেডিয়াস অফ দ্য জার্নাল দেওয়া আছে, রেডিয়াল ক্লিয়ারেন্সটাও দেওয়া আছে, আবার এল এর ভ্যালু দেওয়া আছে, বিয়ারিং লেন্থ। এন্ড ফার্স্টে বলছে ডিটারমাইন এইচ নট along with angular location and eccentricity ratio E and এখানে ভিসকোসিটির এককটা ওইটা কি? মাইক্রো রেঞ্জ আর কি। এখানে যেহেতু ধরো ভিসকসিটিটা ইউজ করা হবে, ওগুলা ধরো রেঞ্জে ইউজ করা হবে। যে চার্টগুলো দেখো ওইটার সাথে ধরো এসআই ইউনিটের একটা রিলেশন আছে, তোমার বইয়ে দেয়া আছে যে ভিসকসিটির মাইক্রো রেঞ্জের সাথে পাস্কেল সেকেন্ডের কেমন রিলেশন, প্রবাবলি একটা টার্ম দিয়ে মাল্টিপ্লাই করা লাগে আর কি। এটা বইয়ে দেখো এখানে দেয়া আছে। তো ভিসকসিটি আমরা নরমালি কি জানি, পাস্কেল সেকেন্ড, তাই না? জি স্যার। জি স্যার। তো এখানে পাস্কেল সেকেন্ডের জায়গায় এসআই ইউনিট না ইউজ করে ওরা কি করছে, যে মাইক্রো রেঞ্জ আর কি। তো ভিসকসিটি, রেভলিউশন, ডাব্লিউ, আর, সি এন্ড এল, এই জিনিসগুলো দেয়া আছে। আমাদের বলছে যে ডিটারমাইন এইচ নট, মানে ডিটারমাইন এইচ নট মানে কি, মিনিমাম মিনিমাম ফিল্ম থিকনেস। minimum film thickness and eccentricity ratio. And the question is, in order to determine the minimum film thickness, what do you need to determine first? কি বের করা লাগবে? সোমারফিল্ড নাম্বার। Obviously আমাদের সোমারফিল্ড নাম্বার বের করা লাগবে। তো সোমারফিল্ড নাম্বারের এক্সপ্রেশনটা কি ছিল? আমরা আবার শুরু থেকে চলে যাই। সোমারফিল্ড নাম্বারের এক্সপ্রেশন ছিল r/c হোল স্কয়ার ইনটু নিউ n ডিভাইডেড বাই পি। p, and r আর c কোশ্চেনে দেয়া আছে না? জি স্যার। আর আর সি কোশ্চেনে দেয়া আছে, ভিসকসিটিটাও দেয়া আছে কোশ্চেনে, নাম্বার অফ রিভলিউশনসটাও দেয়া আছে কোশ্চেনে, দেয়া নাই কি? পি। পিটা দেয়া নাই। সো আমাদের ফার্স্টে পিটা বের করা লাগবে। পিটা যদি পেয়ে যাই, তাহলে কি আমরা সোমারফিল্ড নাম্বারটা পেয়ে যাব। জি স্যার। এখন সোমারফিল্ড নাম্বার যদি পেয়ে যাই, পরে যেটা কাজটা করা লাগবে, আমরা যেহেতু এই যে এই গ্রাফে দেখো, আমরা বের করতে কি বলছে, এইচ নট বের করতে বলছে, তাই না? জি স্যার। স্যার। তো এই প্রথমে গ্রাফ থেকে আমরা কি পাইবো, এইচ নট বাই সি। তো এইচ নট বাই সি বের করতে হলে সোমারফিল্ড নাম্বার বের করা লাগে। তো সোমারফিল্ড নাম্বার বের করতে হলে আমাদের সবগুলাই ছিল নোন, শুধু পিটা আননোন। ফার্স্টে আমাদের পিটা বের করতে হবে, তাই না? প্রেসার, জি স্যার। তো প্রেসার পেয়ে গেলাম, সোমারফিল্ড নাম্বার পেয়ে গেলাম। এখন সোমারফিল্ড নাম্বার পাওয়ার পরে এখানে দেখো আবার আছে কয়টা গ্রাফ, L/D রেশিও লাগবে। L/D রেশিও লাগবে। তো L/D রেশিও কি আমরা পাবো? কোয়েশ্চেনে একটা জিনিস খেয়াল করবা যে এল এর ভ্যালুটাও দেয়া আছে এন্ড আর এরটাও দেয়া আছে, তাহলে L/D পাওয়া যাবে না? L বাই জি, টুয়াইস আর যদি Twice। দিয়ে দিই তাহলে L/D পেয়ে যাবো। তো টুয়াইস আর সমান কত আসে? 0.75 টাইমস 2 1.5। 1.5, L এর ভ্যালু 1.5, তাহলে L/D কত? 1। 1। 1। তো L/D পেয়ে গেছি।
1 সমারফিল্ড নাম্বারও পেয়ে গেছি। তাইলে যদি আমরা ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে যাই, পয়েন্ট পেয়ে গেলে আমরা যদি লেফট সাইডে চলে আসি h নট বাই c পেয়ে যাবো, তাই না? পাবো তো? জি তো এখান থেকে সি তো দেয়া আছে, এখান থেকে h নট পেয়ে যাবো। আবার যদি করেসপন্ডিংলি আমরা যদি রাইট পাশে চলে আসি, আমরা ইসেন্ট্রিসিটি রেশিওটা ভ্যালুটাও ডিটারমাইন করতে পারবো, তাই না? স্যার পিটা কেমনে বের করব? এন্ড পিটা কেমনে বের করবো? পিটা ছিল প্রেসার। আমরা যখন ওই ইকুয়েশনটা ডিটারমাইন করছি, এই যে পেট্রোস ইকুয়েশন, ওখানে দেখো যে পিটা ছিল W/2IRL, তাই না? জি। এটা না, এই যে পেট্রোস ইকুয়েশন, এটা আমরা যখন ফ্রিকশনাল টর্ক বের করছিলাম, তো W/2IRL, ডাব্লিউটা দেখো কোয়েশ্চেনে দেয়া আছে বিয়ারিং লোড। কই কোয়েশ্চেনটা কই গেল? বিয়ারিং লোডটা দেয়া আছে 2 আর আর এর ভ্যালুটা দেয়া আছে, এলটা ভ্যালু দেয়া আছে, তাহলে পিটা পেয়ে যাবো না? জি জি স্যার। হ্যাঁ, তো যেটাই আর কি। ফার্স্টে আমরা যেটা লাগবে আমাদের সমারফিল্ড নাম্বার ইউজ করতে, পিটার ভ্যালু লাগবে P = W/2IRL। এখান থেকে P এর ভ্যালু চলে আসলো। P এর ভ্যালু যদি পেয়ে, ডিটা কই থেকে আসলো? কিসের D? L/D। L/D, এই যে দেখো L, এলটা দেয়া আছে না? আর এখানে দেয়া আছে স্যার। রেডিয়াস। রেডিয়াস পাইলে তো আমরা ডায়ামিটারটা পেয়ে যাব। তাহলে L/D কত আসবে? 1। 1.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.75, যেটা আসবে 1। তো সমারফিল্ড নাম্বার হচ্ছে যেটা আর কি অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার রোটেশন। এখানে দেখো যে জাস্ট একটা স্পিড দেয়া আছে, আর কিছু দেয়া আছে? না স্যার। তাইলে n সমান এইটা। এখন ধরো যদি বলতো যে জার্নালের স্পিড এত, বিয়ারিং এর স্পিড এত, তখন কি করা লাগতো আমাদের? n সমান কি করা লাগতো? স্যার এভারেজ করা ওই যে এভারেজ, ওই যে এটা নেওয়া লাগতো। না এভারেজ না, ওই যে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে করা লাগতো আর কি। জি স্যার। অ্যাবসলিউট ভ্যালু হতো। তো যেটা করলাম যে এখানে n এর ভ্যালু পেয়ে গেলাম, সবগুলো যদি সাবস্টিটিউট করে ফেলি, সমারফিল্ড নাম্বার আসবে 0.135। এন্ড সমারফিল্ড নাম্বার পাইছি L/D, যেটা বললাম যে আগে ক্যালকুলেশন করে আসে 1। তো ফর s = 0.135, L/D = 1, আমরা ওই দুইটা ভেরিয়েবল ডিটারমাইন করব। তো এখানে কোন গ্রাফে যাওয়া লাগবে? ফিগার নাম্বার বইয়ে দেখবা যে 12.17, না সরি 12.16, হ্যাঁ 12.16। তো s এর ভ্যালু আসছে 0.135, তাই না? তো কোন পয়েন্টে আসবে? এখানে দেখো 0.1, এটা 0.2, এখানে কয়টা ঘর আছে? 1 2 3 4, তাহলে আসবে এটা 0.12 0.14, তাহলে এটার মাঝামাঝি একটা পয়েন্টে আসবে না? জি স্যার। জি তো 0.135, এটা যদি আমরা উপরে উঠি, আর L/D সমান কত? 1 তো এইটার জায়গায় একটা জায়গায় ইন্টারসেক্ট করতেছে, তাই না? জি স্যার। এই পয়েন্টে। তো এই পয়েন্ট থেকে যদি আমরা ডিরেক্টলি এই জায়গায় চলে আসি, এই পয়েন্টে, এটা কোন পয়েন্ট? এটা 0.4 আর 0.5, তাহলে এটা কত আসবে? 0.42 না? জি স্যার। 0.4 হ্যাঁ। আর যদি আমরা এই পাশে চলে আসি, সরি, এই পাশে যদি চলে আসি, এখানে দেখো যে উল্টা হইতেছে, উপরেরটা 0.5, নিচেরটা 0.6, তাইলে এটা কত আসবে? 0.58। 0.58, 0.58 এক্স্যাক্টলি। তো এভাবে দেখো যে h0/c = 0.42, তাই না? জি স্যার। আর ইসেন্ট্রিসিটি রেশিও = 0.58। তো h0/c = 0.42 যদি হয়, c এর ভ্যালু দেখো যে কোয়েশ্চেনে দেয়া আছে, তাহলে h0 টা আমরা পেয়ে যাব না? জি স্যার। আর ইসেন্ট্রিসিটি রেশিও তো ডিরেক্টলি ওইখান থেকে পেয়ে গেলাম। ইসেন্ট্রিসিটি রেশিও এখানে যেটা, হ্যাঁ হ্যান্ড রেজ করছো, বলো রোল নাম্বার 30। স্যার L/D এর ভ্যালু কি সবসময় ওই চারটার মধ্যেই হবে নাকি মাঝামাঝি কিছু হবে? তখন আমাদের মাঝামাঝি কোনো লাইন নিতে হবে? না ওই চারটার মধ্যেই হবে, এখানে তো স্ট্রেট লাইন নাই, তো তুমি কিভাবে লাইন নেবে, তাই না? জি স্যার। তো L/D অবভিয়াসলি ডিরেক্টলি ওই চার্ট থেকে নেওয়া লাগবে, ওইভাবেই ভ্যালুগুলো থাকবে আর কি, জি স্যার। বুঝছো? তো এখানে h0 পেয়ে গেলাম, c পেয়ে গেলাম, e পেয়ে গেলাম, ইসেন্ট্রিসিটি রেশিও পেয়ে গেলাম, তাইলে তো স্মল ইটা পেয়ে যাব। স্মল ই সমান কি? ইসেন্ট্রিসিটি রেশিও ছিল স্মল ই বাই c, তো স্মল ই সমান কি পাওয়া যায়? ওইটা দিয়ে যদি c দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি, আমরা ইসেন্ট্রিসিটিটা পেয়ে যাব, তাই না? জি স্যার। And finally h0 টা পেয়ে গেছি, বাট h0 এর সাথে কি বলছে? along with its angular location,
অ্যাঙ্গুলার লোকেশন বের করা লাগবে। তো অ্যাঙ্গুলার লোকেশন বের করতে হলে কি করা লাগবে? এইচ নট এর অ্যাঙ্গুলার লোকেশন স্যার বিটা থিটা বের করুন। ওই যে অ্যাঙ্গুলার লোকেশন ফাই এর ভ্যালুটা বের করা লাগবে। মানে যে ফিগার 12.16 পরের ফিগারটাই দেখো যে 12.17 চার্ট ফর ডিটারমাইনিং দ্য পজিশন অফ দ্য মিনিমাম ফিল্ম থিকনেস এইচ নট। তো এখানে দেখো সোমারফিল্ড নাম্বার আমরা আগে জানছি যে 0.135। তো এটা এই জায়গায় আমরা যদি উপরে উঠে যাই 0.135 1 এর সাথে এখানে কোন ভ্যালু, এটা 50 60 ওই 52 কাছাকাছি আর কি একটা ভ্যালু, তাই না? জি স্যার। মানে কত আসছে ওরা কত নিচে ওই 53 আর কি, বুঝছো? জি স্যার। এটা ছিল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে যেটা বলছে determine the coefficient of friction, the torque to overcome the friction and the power loss due to friction. এটা পারবা? জি স্যার। এটা কিভাবে করা লাগবে? ফার্স্ট অফ অল আমরা চার্ট ইউজ করে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা বের করব। তো ফ্রিকশন কোএফিসিয়েন্ট ডাইরেক্টলি পাওয়া যাবে না, চার্টে দেখবা যে FR ডিভাইডেড বাই C এটার চার্ট আছে। যেমন এইখানে এই চার্টটা আছে 12.18 FR বাই C। তো সোমারফিল্ড নাম্বারটা জানি, তাই না? জি স্যার। L বাই T ও জানি, ওইখান থেকে FR বাই C একটা পেয়ে যাব। তো FR বাই C এন্ড R বাই C তো কোশ্চেনে দেয়া আছে, জি স্যার। ওইখান থেকে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা পেয়ে যাব, F এর ভ্যালুটা পেয়ে যাব। ফ্রিকশন কোএফিসিয়েন্টটা যদি পেয়ে যাই তাহলে দ্য ফ্রিকশনাল টর্ক পাবো না? জি স্যার। কিভাবে পাওয়া যাবে? স্যার ইকুয়েশন এই যে T ইকুয়ালস টু FWR আমরা যখন পেট্রোস ইকুয়েশনে দেখছি, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট পেয়ে গেলে ফ্রিকশনাল টর্ক T ইকুয়ালস টু FWR। এটা কখন ওই যে একটু আগে ইউজ করছি না আমরা, জি স্যার। দুইটা ইকুয়েট করছিলাম যখন, তখন FWR। আর পাওয়ার লস ইন হর্স পাওয়ার, এখানে যেহেতু হর্স পাওয়ার বলছে আর এই জিনিসগুলো SI ইউনিটে নাই, এই জন্য 1050 দিয়ে ডিভাইড করা হয়েছে। যদি হর্স পাওয়ার না বলে ডাইরেক্ট T ইকুয়ালস টু পাওয়ার লস, তাহলে টর্ক টাইমস নাম্বার অফ রেভলিউশনস, এটাই তো। এটা তো জানো যে পাওয়ার সমান টর্ক টাইমস রেভলিউশন। জি স্যার। জি স্যার। ওই তো ওইটাই। তো এখানে যে 1050 যদি ইন টার্মস অফ হর্স পাওয়ার নেই আর কি, SI ইউনিটে না থাকলে তো আর 1050 দিয়ে ডিভাইড করা লাগতেছে না আর কি। তো যাদের কাছে SI ইউনিটের বই আছে এখানে দেখবা যে জিনিসটা অন্যরকমের দেয় আর কি। এন্ড ফাইনালি যেটা আছে যে ডিটারমাইন দ্য টোটাল ভলিওমেট্রিক ফ্লো রেট Q এন্ড দ্য সাইড ফ্লো রেট QS। তো ভলিওমেট্রিক ফ্লো রেট আর সাইড ফ্লো রেট এটা কিভাবে পাওয়া যাবে? চার্ট। আবার চার্টে যাওয়া লাগবে, যে ওইটার পরের চার্ট। এখানে ছিল যে চার্ট ফর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা তো দেখলাম। তারপরেরটা চার্ট 12.19। তো এখানে দেখবা যে ফ্লো ভেরিয়েবলের সাথে সোমারফিল্ড নাম্বারের রিলেশন। তো আমাদের 0.135 ছিল, উপরে উঠি L by D equals to 0.1। তো এখানে যদি চলে আসে, এটা কোনটা, কোন লাইনটা জানি, এটার কাছাকাছি, এটা 4 আর 5, এখানে অলমোস্ট ধরো কয়টা ডিভিশন আছে, নাম্বার অফ 10 ডিভিশনস মনে হয়, তাই না? 4 ও 4.3 এর কাছাকাছি আর কি, 4.3 4.4 এর কাছাকাছি একটা গেল। তো এখানে দেখি ওরা কোনটা নিছে, ওই যে 4.28 আর কি। তো যেটা করা লাগবে আর কি পরীক্ষার হলে, তো এখানে ডিরেক্টলি নিউমেরিক্যাল কোনো ভ্যালু নাই, তো কাছাকাছি কোনো ভ্যালু ধরলেও হবে। কিন্তু তোমাদের ধরো 4.28 আছে, কেউ যদি হুট করে ভুল করে 4.4 লিখে দাও তাহলে সমস্যা নাই, এটা কনসিডার করা যাবে যে তুমি তো গ্রাফ থেকে ডিরেক্টলি ডেটা নিছো। বাট এখানে 4.4, তুমি যে 5.4 দিয়ে দাও তাহলে তো হবে না, ওটার কাছাকাছি একটা রেঞ্জে নেওয়া লাগবে। এই জন্য দেখবা যে এই ম্যাথ যখন করে এক্সাম হল থেকে বের হবা, এই টাইপের যদি ম্যাথ আসে কারোর সাথে কারো অ্যান্সার মিলবে না, আর যদি প্রসেস ঠিক থাকে ফুল মার্ক পাবা। স্যার তো এই- এক্সামে কি সবকিছু এসআই ইউনিটে দেওয়া থাকবে? হ্যাঁ, সবকিছু চার্ট সহ SI ইউনিটে সবকিছুই দেয়া থাকবে। তো তোমাদের জন্য সুবিধা হবে আর কি SI ইউনিটে দেয়া থাকলে আর কি। তো এটা চিন্তার কোনো বিষয় নাই, জাস্ট SI ইউনিটে হলে চারটাও SI ইউনিটে থাকবে। আর ফর্মুলা তো দেখছো, ফর্মুলা তো সেম। তো এবার Q বাই RCNL সমান ইকুয়াল টু 4.28। তো আমাদের দরকার কি, কিউটা পেয়ে গেলাম, যেটা আসলো ভলিওমেট্রিক ফ্লো রেট। এন আসলো পরে যেটা বলছে যে ভলিওমেট্রিক ফ্লো রেট বের করার পর সাইড ফ্লো রেট QS
তো আরেকটা চার্ট আছে দেখো যে QS by Q, which also depends on the Sommerfeld number. তো এইখান থেকে আবার উঠি আমরা, এটা একটা 0.7, তো এটা হিসেবে তো 0.68 এর কাছাকাছি, তাই না? তো 6.7 ওটা বা 6.65 ওই কাছাকাছি একটা ভ্যালু আর কি। তো এখান থেকে আমরা দেখো যে কিউএসটা পেয়ে গেছি। তো থার্ড পার্ট শেষ। আর লাস্টে কি বলছে, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ফিল্ম প্রেশার ইন দ্য লোকেশন অফ দ্য ম্যাক্সিমাম এন্ড টার্মিনেটিং প্রেশারস। এটার জন্য আরেকটা চার্ট আছে যে ম্যাক্সিমাম ফিল্ম প্রেশার ভার্সেস সোমারফেল্ড নাম্বার। তো এই চার্ট থেকে দেখা যায় এটা একটা ভ্যালু আছে কত 0.43 মনে হয়। এটা 0.43 কিসের ভ্যালু? ম্যাক্সিমাম ফিল্ম প্রেশার রেশিও P/P max। তো আমাদের বের করা লাগবে কি ম্যাক্স P max। P-টা কই থেকে পাবো? স্যার আমরা আগে তো আগে বার করছি। W থেকে আমরা P-টা বের করছি তাই না? ওইখান থেকে হ্যাঁ এক্স্যাক্টলি P max-টা পেয়ে গেছি, তাই না? এন্ড ফাইনালি যেটা যে লোকেশন অফ দ্য কি বলছে, লোকেশন অফ দ্য ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট প্রেশার। সো এটার জন্য ফাইনালি একটা গ্রাফ আছে, লোকেশন অফ দ্য ম্যাক্সিমাম প্রেশার, এই যে position of the maximum film pressure and position of the terminating film pressure in degrees। তো এই যে L/D কোন গ্রাফটা নেওয়া লাগবে, এই লাইনটা নেওয়া লাগবে। আর সোমারফেল্ড নাম্বারটা 0.135, এটা উপরে উঠলাম কোন জায়গায় আছে, এই একটা জায়গায় আছে, ওই পাশে দেখো যে কত 76, আর এই পাশে যদি চলে আসো এটা আসবে 20 কত 18 এর কাছাকাছি আর কি, 76 আর 18 এর কাছাকাছি। জি স্যার। তো এখানে দেখো যে কত 18.5 আর একটা ওইটা হচ্ছে 75 ডিগ্রি।